কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এখান থেকে খুব সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। গর্ভগৃহের চারিপাশের দেওয়ালে মানে বাইরের দিকে ভগবান বিষ্ণুর 10 অবতার নির্মাণ করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে কিন্তু মূল মন্দির রয়েছে, আর উপরের যে ফ্লোরটা রয়েছে এখানে বারান্দা, যেটা আমি আলোর মেলবন্ধন বললেও ভুল হবে না, কারণ মাঝখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ঝাড়বাতি আছে। ঠিক আছে, মূল মন্দিরে প্রবেশ করার আগে দারুণ কিন্তু কারুকার্য, নিঃসন্দেহে বলা যায় যে এটি একটি বাংলার গুপ্ত রত্ন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুপ্রভাত বন্ধুগণ, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ফের হাজির আপনাদের এই নীল। 2 বছর আগে আমি গিয়েছিলাম বৈদ্যবাটিতে, সেখানে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ কভার করতে। আপনারা অনেকে খুব পছন্দ করেছিলেন। 2 দিন আগে উশবাকেট ফ্যামিলির একজন সদস্য বিদিশাদি আমাকে মেল করে আর জানায় যে বৈদ্যবাটিতে আরও একটা মন্দির আছে যেটা আমি মিস করে গেছি। আমি দিদির সাথে কন্ট্যাক্ট করি আর ছবিগুলো দেখি, আর ছবিগুলো দেখার পর আমার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এটি হলো বৈদ্যবাটিতে অবস্থিত মাধবজিউ মন্দির। আর সব থেকে ভালো বিষয়, দূর থেকে যারা যাবেন এই মন্দিরে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে, আর আছে ভোগ প্রসাদের ব্যবস্থা। তো এরকম খুঁটিনাটি তথ্য এই ভিডিও জুড়ে দেওয়া থাকবে, যেমনটা প্রত্যেকটা ভিডিওতে আপনারা পেয়ে থাকেন। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উশবাকেট। আচ্ছা, এই মাধবজিউ মন্দিরটা শেওড়াফুলি আর বৈদ্যবাটির একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত। আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন শেওড়াফুলি, অথবা ঘাট পার হয়েও যেতে পারেন আমার মতো। আমি যেমন এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে একদম সামনে, এখান থেকে অটো ধরবো, গন্তব্যস্থল 2 পয়সার ঘাট। তো এই হলো ব্যারাকপুর স্টেশন। দারুণ লাগছে, আকাশটা এরকম মেঘ, হালকা হালকা নীল আকাশ। তো এই স্টেশনের একদম সামনে এখান থেকে অটো ছাড়ে, আর অটোতে উঠে বলতে হবে 2 পয়সার ঘাট। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, তো পৌঁছে গেছি আমি 2 পয়সার ঘাটে। অটো করে সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। এই ঘাটটার এখন নাম হয়েছে মনিরামপুর ফেরিঘাট, আগে নাম ছিল 2 পয়সার ঘাট, নতুন তৈরি হয়েছে। আর আকাশটা একবার দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। তো ঘাট পারাপারের টিকিট মূল্য জনপ্রতি 7 টাকা। তো চলুন লঞ্চে ওঠা যাক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। আচ্ছা, তো চলে এসেছি শেওড়াফুলি ফেরিঘাট। এখান থেকে টোটো ধরে যাব বেঙ্গল কোল্ড স্টোরেজ, যেটা আগে যেখানে ছিল। ঠিক আছে, ওটাই আমাদের গন্তব্যস্থল। শেওড়াফুলি ঘাট থেকে যদি আপনারা টোটো না পান, তাহলে শেওড়াফুলি ঘাট থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত শেওড়াফুলি স্টেশন, সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। আচ্ছা, টোটো করে নামলাম এই 4 মাথা মোড়ে। দেখতে পাচ্ছেন এই মোড়ের বাঁদিকে রয়েছে বাবু মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি মিষ্টির দোকান। এর ঠিক বাঁ দিক দিয়ে আমাদের যেতে হবে। টোটো দাদা যদি গন্তব্যস্থল চিনতে না পারেন বা বুঝতে না পারেন, তাহলে বলবেন শেওড়াফুলি 4 নম্বর গেট। এটি দেখতে পাচ্ছেন 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই গেট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আজকে গন্তব্যস্থল। ওই যে সামনে রেলগেট থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে এই চৌমাথা পড়বে। চৌমাথার থেকে বাঁ দিকে আপনাদের যেতে হবে। সামনে একটা সাইনবোর্ড আছে শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠ নামে। তো চলুন যাওয়া যাক। চৌমাথা মোড় থেকে মাত্র 2 পা এসে পৌঁছে গেলাম আজকে গন্তব্যস্থল, অর্থাৎ মাধবজিউ গৌড়ীয় মঠ। অসাধারণ মন্দিরটা সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার। তো এই হলো মন্দির। উপরের দিকে কিন্তু অনেকগুলো রত্ন আছে, ছিল পরে দেখাচ্ছি। সবার প্রথমে দেখে নিন একবার এন্ট্রান্সটা। তো একদম মাঝখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী নরসিংহদেবের একটি বিগ্রহ আছে। এই যে, আর এই যে এন্ট্রান্সটা কিন্তু সম্পূর্ণটাই এরকম নকশা করা রয়েছে। দারুণ লাগলো কিন্তু।
আচ্ছা, এটি কিন্তু এন্ট্রান্স, কিন্তু এই এন্ট্রান্সটা অনুষ্ঠানের সময় খোলা হয়, তাছাড়া বন্ধ থাকে। পাশে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ও বলরামের একটি বিগ্রহ রয়েছে মন্দিরের দেওয়ালে, আর এ পাশে আছে খুব সুন্দর একটি বাগান। আচ্ছা, আমি এদিক দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে, আর সামনেই রয়েছে রন্ধনশালা। তো সমস্ত তথ্য আমি আপনাদের একটু পরেই দিয়ে দিচ্ছি, যেমন প্রসাদের মূল্য কত, কটার মধ্যে এখানে এসে কুপনটা কাটতে হবে, আর থাকার ব্যবস্থা আছে কিনা, সমস্ত ডিটেলস একটু পরে আপনাদের দিয়ে দিচ্ছি। আপাতত চলুন মন্দিরটা দর্শন করা যাক। এখন আমি চলে এসেছি মন্দিরের ফার্স্ট ফ্লোরে। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকে পড়বে মূল মন্দির। তো এমন টাইমে আমি এসেছি যে পুরো মন্দিরে কিন্তু আমি ছাড়া আর কেউ নেই, মানে এই ফার্স্ট ফ্লোরে প্রবেশ করে গেলাম মূল মন্দিরে। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি। একটু আগে এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম, আর আপনাদের দেখিয়েছিলাম প্রভু নরসিংহদেবের বিগ্রহ, আর তার ঠিক পিছনেই আছে মূল মন্দির। আমি প্রবেশ করেছিলাম ঠিক ওই জায়গাটা দিয়ে, আপনারা কিন্তু সামনে দিয়েও প্রবেশ করতে পারেন। দুদিকে এরকম সিঁড়ি আছে, এদিকে একটা আর এদিকে একটা। মূল মন্দিরে প্রবেশ করার আগে দারুণ কিন্তু কারুকার্য। সিঁড়ির উপর দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানে বর্ণনা করা আছে। এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের ছোটোবেলায় যে মাখন চুরি করছিল সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আর এপাশে আছে কালিয়ানাগ দমনের দৃশ্যটি। আর মন্দিরের ভিতরে কারুকার্য কিন্তু অসাধারণ। উপরে যদি তাকান তাহলে দেখতে পারবেন খুব সুন্দর বিশাল বড় একটা ঝাড়বাতি রয়েছে। এই যে এই ঝাড়বাতি যখন জ্বলবে তখন কিন্তু পুরো এই নাট মন্দিরের মতো অংশটা আলোয় আলোকিত হয়ে যাবে। আর সামনেই দেখতে পাচ্ছেন আছেন শ্রী শ্রী মাধবজিউ বিগ্রহ। একদম সিলিংয়ে যদি তাকান তাহলে দেখতে পারবেন খুব সুন্দর এরকম নকশা করা রয়েছে। এই যে চারিদিকে এরকম নকশা করা, আর উপরে কিন্তু একটা ব্যালকনি আছে, দুপাশে এরকম ব্যালকনি আছে, ঠিক আছে, আর খুবই কালারফুল। আর গর্ভগৃহের চারিপাশের দেওয়ালে মানে বাইরের দিকে ভগবান বিষ্ণুর 10 অবতার নির্মাণ করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন সবার প্রথমে আছেন ভগবান বিষ্ণুর মৎস্য অবতার, তারপরে আছেন ভগবান বিষ্ণুর কূর্ম অবতার। এটি হলো গর্ভগৃহের পিছনের দিকটা। এখানে আছেন 5 অবতার। সবার প্রথমে আছেন বরাহ অবতার, তারপরে আছেন নৃসিংহ অবতার, বামন অবতার, তারপর একে একে পরশুরাম অবতার, আর এদিকে রাম অবতার। পাশের দেওয়ালে আছে 3টি অবতার। সবার প্রথমে প্রভু বলরাম দেবের অবতার, তারপরে আছে বুদ্ধ অবতার, আর সবার শেষে আছে কল্কি অবতার। নাট মন্দিরের মতো অংশবিশেষ, আর সামনে রয়েছে মূল গর্ভগৃহ, তার ঠিক পাশে রয়েছে একটা সুন্দর বারান্দা, ঠিক আছে, দারুণ একটা এরকম বারান্দা রয়েছে, দারুণ লাগলো কিন্তু, ঠিক আছে। আর বারান্দা থেকে এই মঠের যে নিজস্ব একটা বাগান সেটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে যদি যান তাহলে পড়বে মূল মন্দির, যেটা আপনাদের এতক্ষণ দেখালাম। আর বাঁদিকে রয়েছে একটি বিল্ডিং যেখানে অনেকগুলি ঘর রয়েছে। এই ঘরে এই মঠের যারা প্রভুরা আছেন বা মহারাজরা আছেন তারা এই ঘরগুলিতে থাকেন। এই যে সিঁড়িটি আপনারা দেখছেন, এই সিঁড়ি দিয়ে মন্দিরের ছাদে যাওয়া যায়। তো চলুন একবার ছাদ থেকে ঘুরে আসি। ছাদ থেকে পুরো মন্দিরটা খুব সুন্দর করে দেখা যাবে। আচ্ছা, আমি ছিলাম ওপাশের ছাদে, এবার আসলাম এপাশের ছাদে। এপাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব মন্দিরের মূল চূড়াটা। এই দেখুন, এখান থেকে খুব সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। এরকম স্থাপত্যশৈলী প্রত্যেকটা গৌড়ীয় মঠে আমরা দেখতে পাবো, সেটি বাগবাজারের গৌড়ীয় মঠ হোক কিংবা বৈদ্যবাটির গৌড়ীয় মঠ। দেখতে পাচ্ছেন 9টি রত্নবিশিষ্ট চূড়া। এবার আসি মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এই মাধবজিউ গৌড়ীয় মঠ স্থাপিত হয়েছিল 1995 সালে।
এই মঠে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে আপনারা যদি 1 থেকে 2 জন হন তাহলে আগের দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন আপনারা প্রসাদ পেতে চান। প্রসাদের কুপন মূল্য পার হেড 100 টাকা, তবে সেটি দিন বিশেষে 150 টাকাও হতে পারে। আজকে যেমন একটা বিশেষ দিন, তাই আজকে প্রসাদের কুপন মূল্য 150 টাকা। কিন্তু আপনারা যদি 2 জনের বেশি হন তাহলে আপনাকে এই মন্দিরে এসে প্রসাদের কুপনটা সংগ্রহ করতে হবে সকাল 9টার মধ্যে। ভোগ প্রসাদ ছাড়াও এই মঠে থাকার ব্যবস্থা আছে, সেই জন্য আগে থেকে আপনাকে ফোন করে জানাতে হবে। এই মঠে এসে আরও একটা জিনিস জানতে পারলাম, সেটা হলো স্টেশন থেকে বা শেওড়াফুলি ঘাট থেকে যদি আপনারা বলেন যে বেঙ্গল কোল্ড স্টোরেজের সামনে যে মাধবজিউ গৌড়ীয় মঠ, তাহলে কিন্তু টোটো ডাইরেক্ট এই মন্দির অবধি চলে আসবে। আমি শুধু উপরে কারুকার্যগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর কাজ, তার সাথে আলো বলছি রঙের মেলবন্ধন জাস্ট অসাধারণ। ঠিক আছে, আলোর মেলবন্ধন বললেও ভুল হবে না, কারণ মাঝখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ঝাড়বাতি আছে। ঠিক আছে, দারুণ লাগলো এই বিষয়টা। নাট মন্দিরের মতো অংশে কোনো ঘণ্টা দেখবেন না, যেমনটা আমরা প্রত্যেকটা মন্দিরে দেখে থাকি, কিন্তু এখানে একটি দেখার মতো জিনিস আছে। সেটি হলো এই যে দণ্ড, তার সাথে একটি এরকম তারের মতন অংশবিশেষ জড়িত, যেটি উঠে গেছে একদম সিলিংয়ে, আর সিলিংয়ে রয়েছে একটি ছিদ্র। তো যে চূড়াটা আমি দেখালাম একদম উপরে রয়েছে, সেই চূড়ায় একটি ঘণ্টা রয়েছে। সেই ঘণ্টাটা এই দড়ি বা তারের সাথে কানেক্টেড। এটা টেনে ঘণ্টা বাজিয়ে ভক্তরা প্রণাম করছেন এই গর্ভগৃহের সামনে। গর্ভগৃহের ভিতরে থাকা দেবদেবীকে আপনাদের দর্শন করাবো, কিন্তু তার আগে গর্ভগৃহের সামনের দেওয়ালটার কারুকার্যটা একবার লক্ষ্য করুন। উপরের দিকে সবুজ বর্ণের এরকম কলকার কাজ রয়েছে, তার নিচে খিলান বিশিষ্ট এরকম দুয়ার রয়েছে, আর সেখানেও কিন্তু অসাধারণ অনবদ্য কারুকার্য। এ বেদিতে দেবদেবী অধিষ্ঠান করছেন, সেই বেদিটি কিন্তু কাঠের তৈরি। আর মাঝখানে দেখতে পাচ্ছেন আছেন শ্রী শ্রী মাধবজিউ, তার এক পাশে আছেন শ্রী শ্রী রাধারানী এবং আরেক পাশে আছেন মহাপ্রভু, আর তাদের পাশে আছেন শ্রী শ্রীমদ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ। আরেক পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছোট দুটি বিগ্রহ, আর সামনের দিকে অনেক গোপাল ঠাকুরের বিগ্রহ আছে, আর তাদের সামনে আছেন মহারাজদের বিগ্রহ। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে একটা ঘরের ছাদে, আর এখান থেকে পুরো মন্দিরটা এত সুন্দর লাগছে, আপনারাই দেখে নিন। আমি ছিলাম ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে কিন্তু মূল মন্দির রয়েছে, আর উপরের যে ফ্লোরটা রয়েছে এখানে বারান্দা, যেটা আমি মন্দিরের ভিতর থেকে আপনাদের দেখালাম, আর তার উপরে রয়েছে অসাধারণ অপূর্ব অনবদ্য এই চূড়াটা। যেমনটা আগেই বললাম 9টি রত্ন বিশিষ্ট, আর প্রত্যেকটা গৌড়ীয় মঠে আপনি এরকম স্থাপত্যশৈলী দেখতে পাবেন। বাঁশির সুরে হয় উতলা, গাথিয়া বন ফুল মালা, গাথিয়া বন ফুল মালা, বন মাঝে রে। দুপুর 12:30 নাগাদ ভোগ আরতি শুরু হয়, আর 1:30 নাগাদ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তো আমি কুপনটা কেটে নিয়েছি। তো এই হলো কুপন। কুপন মূল্য 150 টাকা। দিন বিশেষে এই কুপন মূল্য 150 টাকা হয়, অন্য সময় 100 টাকা থাকে। এই যে রন্ধনশালা, রন্ধনশালার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। যারা বয়স্ক আছেন তারা এরকম চেয়ার টেবিলে বসবেন, মানে বেঞ্চ আর টেবিলে। সবার প্রথমে এরকম কাগজের প্লেট আর প্লাস্টিকের গ্লাসে জল দেওয়া হলো। প্রসাদের মধ্যে সবার প্রথমে আসলো অন্ন ও শুক্তো, তারপর এক এক করে দেওয়া হলো লাল শাক, ডাল এবং গরম গরম কুমড়ো ভাজা, তারপরে দেওয়া হলো কাঁকরোল ভাজা,
একই সাথে দেওয়া হলো শসা, দেওয়া হলো আলু ও পনিরের তৈরি একটি রসা, তারপরে দেওয়া হলো চাটনি, সবার শেষে দেওয়া হলো পায়েস এবং একটি করে রসগোল্লা। 10 রকম পদ বিশিষ্ট একটা প্রসাদ গ্রহণ করলাম। আপনারা চেষ্টা করবেন একাদশীর দিন না আসার, কারণ একাদশীর দিন অন্নভোগ দেওয়া হয় না। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।